মানিক ইসাহাক বিশ্বাসের ভিডিও প্রযোজনায় আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তিনি একজন বিশিষ্ট সমাজকর্মী, লেখক, মানবিক পেশাজীবী এবং একজন নিবেদিতপ্রাণ পরিবেশকর্মী। চমৎকার সব প্রবন্ধ লেখার অসাধারণ দক্ষতা রয়েছে তার, আর সেই সাথে তিনি স্বাধীনভাবে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণেও দারুণ পারদর্শী। তো আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে আমরা কথা বলবো বাংলাদেশের অমূল্য এক প্রাকৃতিক সম্পদ নিয়ে, যা বর্তমানে এক চরম হুমকির সম্মুখীন। আমরা সবাই জানি যে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, তাই না? এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যও বটে। কিন্তু জানেন কি, এর আসল পরিচয় কেবল এই প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। সত্যি বলতে, এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য একটা জীবন্ত বিশাল সুরক্ষা দেয়াল। ভাবুন তো, একটা ঢাল যেভাবে আমাদের রক্ষা করে, ঠিক সেভাবেই এই বন নিজের বুকে আঘাত সয়ে আমাদের উপকূলকে ধ্বংসাত্মক সব ঘূর্ণিঝড় আর প্রবল জলোচ্ছ্বাসের হাত থেকে দিনের পর দিন বাঁচিয়ে চলেছে। আচ্ছা, চলুন একটু গভীরে যাওয়া যাক। আজকের এই আয়োজনে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হল: ১. আমাদের এই প্রাকৃতিক সুরক্ষা দেয়াল কিভাবে কাজ করে। ২. বনের ওপর বর্তমান ভৌত হুমকিসমূহ। ৩. কিভাবে বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ হ্রাস পাচ্ছে। ৪. স্থানীয় মানুষের জীবিকার সংকট। এবং সবশেষে ৫. এই অদৃশ্যমান ঢালকে রক্ষা করার উপায়। শুরুতেই আসা যাক পর্ব ১-এ, প্রাকৃতিক সুরক্ষা দেয়াল। সুন্দরবন আসলে ঠিক কিভাবে আমাদের বাঁচায়? দেখুন, যখনই কোনো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আঘাত হানে, তখন এর বিশাল ম্যানগ্রোভ গাছের সারি একদম বুক চিতিয়ে দাঁড়িয়ে বাতাসের তীব্র গতিকে অনেকাংশে কমিয়ে দেয়। জলোচ্ছ্বাসের উন্মত্তটাও রুখে দেয় এই বন। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? সাধারণ বনের চেয়ে এই ম্যানগ্রোভ বন কয়েক গুণ বেশি কার্বন শোষণ করতে পারে। মানে শুধু উপকূলের জনপদকেই বাঁচাচ্ছে না, বৈশ্বিক জলবায়ুর নিয়ন্ত্রণেও এর ভূমিকা আক্ষরিক অর্থেই বিশাল। এই দেয়ালটা টিকে থাকার সোজা অর্থ হল আমাদের দক্ষিণাঞ্চলে কোটি মানুষের নিরাপত্তা এবং বেঁচে থাকা নিশ্চিত হওয়া। এবার চলুন দেখি পর্ব ২, বনের ওপর ভৌত হুমকিসমূহ। আর এখানেই আমরা বর্তমানে সবচেয়ে বড় সংকটটা দেখতে পাচ্ছি। একসময় কিন্তু সুন্দরবনে মিঠা পানি আর নোনা পানির একটা চমৎকার ভারসাম্য ছিল, যা ম্যানগ্রোভ বেড়ে ওঠার জন্য একদম দারুণ উপযোগী। কিন্তু এখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে নদী আর খাল দিয়ে সমুদ্রের নোনা জল বনের একদম গভীরে ঢুকে পড়ছে। এই অতিরিক্ত লবণাক্ততা বনের মাটি আর পানিকে রীতিমতো বিষাক্ত করে তুলছে। ফলাফল, নতুন চারা তো গজাতেই পারছে না, উল্টো স্থানীয় উদ্ভিদগুলো দিন দিন দুর্বল হয়ে পড়ছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা পরিবেশ বিশেষজ্ঞদের একটা সতর্ক বার্তা শুনলেই বুঝতে পারবেন। তারা পরিষ্কারভাবে বলছেন, অতিরিক্ত লবণাক্ততার কারণে সুন্দরী গাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেলে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একটু ভেবে দেখুন, যে সুন্দরী গাছের নামে এই বনের নাম সুন্দরবন, সেই গাছের অস্তিত্বই আজ সংকটে। সুন্দরী গাছ কমে যাওয়ার মানে হল বনের একটা বিশাল অংশ ধীরে ধীরে পুরোপুরি উজাড় হয়ে যাওয়া। এটা স্রেফ গাছের মৃত্যু নয়, পুরো বাস্তু সংস্থানের জন্যই এক অশনি সংকেত। এর পাশাপাশি তো প্রাকৃতিক দুর্যোগের সরাসরি আঘাত আছে। সিডর, আইলা, বুলবুল বা আমপানের কথা মনে আছে নিশ্চয়ই। এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়গুলো বারবার আমাদের এই প্রাকৃতিক ঢালের উপর ভয়াবহভাবে আঘাত হেনেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝড়গুলোর তীব্রতা এখন আগের চেয়ে অনেক বেশি। প্রতিটি আঘাতের পর হাজার হাজার গাছ শেকড় সহ উপড়ে গেছে, অসংখ্য প্রাণী মারা পড়েছে, আর বনের মিঠা পানির উৎসগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অন্যদের বাঁচাতে গিয়ে বনটা নিজেই আজ ক্ষতবিক্ষত। সমস্যা কিন্তু এখানেই শেষ নয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর নদীর প্রবাহ বদলে যাওয়ার কারণে প্রতিনিয়ত সুন্দরবনের নদী ভাঙন হচ্ছে। এটি আক্ষরিক অর্থেই বনের ভূমিকে গিলে খাচ্ছে। আপনারা শুনলে হয়তো চমকে উঠবেন, ছোট ছোট অনেক দ্বীপ ইতোমধ্যেই পানির নিচে তলিয়ে যাওয়ার প্রবল ঝুঁকিতে রয়েছে। এটা কোনো সাময়িক সমস্যা না, বরং দীর্ঘমেয়াদে সুন্দরবনের অস্তিত্বের জন্যই এক বিশাল হুমকি। এখান থেকেই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে, পর্ব ৩, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ হ্রাস। চলুন দেখি কিভাবে এই সংকট বন্যপ্রাণীদের জীবন বিপন্ন করে তুলছে। বনের এই আয়তন কমা আর পরিবেশ বিপর্যয়ের সবচেয়ে বড় শিকার হচ্ছে সুন্দরবনের নিরীহ বন্যপ্রাণীরা। আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, মায়াবী হরিণ,
কুমির কিংবা ডলফিনের মতো প্রাণীদের নিরাপদ আবাসস্থল খুব দ্রুত ছোট হয়ে আসছে। লবণাক্ততা আর ঘূর্ণিঝড়ের কারণে তাদের খাবারের তীব্র অভাব দেখা দিচ্ছে। বিশেষ করে আমাদের জাতীয় গর্ব রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপদ প্রজনন আর বিচরণ ক্ষেত্র কমে যাওয়াটা সত্যি বলতে এক অপূরণীয় ক্ষতি। ডাঙার প্রাণীদের কথা তো জানলাম, কিন্তু জলের ভেতরের অবস্থাও সমান ভয়াবহ। সুন্দরবনের নদী আর খালগুলো একসময় নানা প্রজাতির মাছ আর জলজ প্রাণীর জন্য এক আদর্শ প্রজনন ক্ষেত্র ছিল, অথচ এখন পানির অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি, মারাত্মক লবণাক্ততা এবং দূষণের কারণে এই জলজ পরিবেশ অত্যন্ত প্রতিকূল হয়ে উঠেছে। মাছের প্রজনন চক্র মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা পুরো ইকোসিস্টেমের জন্যই হুমকিস্বরূপ। এবার চলুন মূল মানবিক সংকটের দিকে নজর দিই। পর্ব ৪, স্থানীয় মানুষের জীবিকার সংকট। এখন সবচেয়ে ভাবনার বিষয় হল, যদি এই সুরক্ষা দেয়াল সত্যিই ধ্বংস হয়ে যায়, তবে এর পেছনে থাকা লাখ লাখ মানুষের কি হবে? দেখুন, বাস্তুসংস্থান যখন ভেঙে পড়ে, তখন তো শুধু বনের ক্ষতি হয় না, এর ওপর নির্ভরশীল পুরো সমাজ আর অর্থনীতিও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সুন্দরবনকে কেন্দ্র করে বেঁচে থাকা এই লাখো মানুষের জীবন আজ এক ঘোর অমানিসার সম্মুখীন। সুন্দরবন কেন্দ্রিক প্রধান জীবিকাগুলোর দিকে একবার তাকান। মাছের প্রজনন কমে যাওয়ায় জেলেদের জাল আজ প্রায় শূন্য। বন সংকুচিত হওয়ায় এবং ফুল কমে যাওয়ায় যারা বংশ পরম্পরায় মধু সংগ্রহ করেন তারা পর্যাপ্ত মধু পাচ্ছেন না। কাঠ আর গোলপাতা সংগ্রহকারীদেরও ঠিক একই অবস্থা। আয় রোজগার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ওই অঞ্চলের দারিদ্র্য এক ভয়াবহ রূপ নিচ্ছে। সোজা কথায় বনের ক্ষতি মানেই স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড একেবারে ভেঙে যাওয়া। তাহলে এর সমাধান কি? পর্ব ৫, অদৃশ্যমান ঢালকে রক্ষা করা। আমাদের মূল ফোকাস এখন হওয়া উচিত কিভাবে এই পতন ঠেকানো যায়। প্রথমত, বনের ক্ষতগুলো পূরণ করতে আমাদের ম্যানগ্রোভ বনায়ন দ্রুত বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত, নদী আর খালগুলোকে দূষণমুক্ত রাখতে হবে যে কোনো মূল্যে। তৃতীয়ত, অবৈধভাবে গাছ কাটা এবং বন উজাড় করা পুরোপুরি বন্ধ করতে হবে। চতুর্থত, জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে স্থানীয় পর্যায়ে শক্ত অভিযোজন পরিকল্পনা নিতে হবে। এবং সবশেষে, যেহেতু এটি একটি বৈশ্বিক সংকট, তাই আন্তর্জাতিক সহযোগিতা ও তহবিল বৃদ্ধি করাও অত্যন্ত জরুরি। তবে একটা কথা মনে রাখতে হবে, শুধু আইন করেই কিন্তু বন বাঁচানো সম্ভব নয়। স্থানীয় জনগণকে ক্ষমতায়ন করাটা সবচেয়ে বেশি জরুরি। তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মানুষ যদি জীবিকার জন্য পুরোপুরি বনের ওপর নির্ভরশীল না থাকে, তবে বনের ওপর চাপ নিজে থেকেই অনেক কমে যাবে, আর তখনই বন তার নিজের নিয়মে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। সুন্দরবন যুগের পর যুগ তার বুক পেতে আমাদের রক্ষা করেছে। আমরা কি সময় থাকতে একে রক্ষা করতে পারব? এই প্রশ্নটা আপনাদের সবার কাছেই রইল। মানিক ইসাহাক বিশ্বাসের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আসন্ন দিনটি মঙ্গলময় হোক এবং ভবিষ্যতে আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের মতামত এবং পরামর্শের ভিত্তিতে সমস্যার সেরা সমাধান এবং পরামর্শ প্রদান করব।